আজ আমি নিয়ে এসেছি এমন এক গল্প যা এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এই গল্পটি আমাদের দেখায় যে যদি বন্ধুত্ব সত্যি হয় তাহলে সেই বন্ধুত্বের জন্য জীবনও বাজি লাগানো যায়। ছবির নাম ম্যাঞ্জুমাল বয়েজ। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। সালটা 2006। কেরালার কোচির কাছে ছোট্ট একটা গ্রাম মঞ্জুমাল। সেখানকার কিছু বন্ধু ঠিক করে ছুটিতে বেড়াতে যাবে। গরমের ছুটিতে তারা প্ল্যান করলো তামিলনাড়ুর কোদাইকানাল যাওয়ার। শুধু তার পুরনো বন্ধু প্রসাদের গাড়ি বুক করলো, কারণ তারা ভ্যান জোগাড় করতে পারেনি। একজন বন্ধু শেষ মুহূর্তে যেতে পারেনি, তাই তার জায়গায় নেওয়া হলো সুভাষকে, যিনি দলের মধ্যে সবচেয়ে সিনিয়র আর পরিণত মনের। সুভাষ প্রথমে টাকার কারণে রাজি হচ্ছিল না, কিন্তু সিজু তার বাড়িতে গিয়ে ওর মাকে রাজি করায়, আর শেষে সুভাষও ট্রিপে যোগ দেয়। মোট 11 জন বন্ধু মিলে মঞ্জুমল থেকে রওনা দিল। যাওয়ার আগে সবাই মন্দিরে গিয়ে পুজো করলো, শুধু সুভাষ বাদে, কারণ সে ঈশ্বরে বিশ্বাস করতো না। কোদাইকানালে পৌঁছে তারা সারা দিন ঘুরলো, ছবি তুললো, একটু ড্রিঙ্কস খেলো আর মজায় কাটিয়ে দিল সময়টা। ফিরে আসার আগে সুধি মনে করিয়ে দিল যে একটা জায়গা বাদ পড়ে গেছে, গুনা কেভস। কামাল হাসানের সিনেমা গুনা সেই গুহাতেই শ্যুট হয়েছিল, তাই সবাই ঠিক করলো গুহাটা দেখে তবেই ফিরবে। গান বাজিয়ে হাসতে হাসতে তারা গুহার দিকে রওনা দিল। সেখানে পৌঁছে প্রসাদ গাড়িতে বিশ্রাম নিতে গেল, আর বাকিরা চারপাশটা ঘুরে দেখতে শুরু করলো। গুহার চারপাশে বড় বড় গর্ত ছিল, যেগুলোর ওপরে নিরাপত্তার জন্য লোহার গ্রিল লাগানো ছিল, কিন্তু এই বন্ধুরা ছিল একদম দুষ্টুমি প্রিয়, তাই তারা সেই গর্তগুলোর উপর লাফালাফি করে মজা নিচ্ছিল। ওখানে ছিল একটা রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে একটা বড় গেট ছিল। গেটের ওপারে আসল গুনা কেভস। ওখানে যাওয়া নিষেধ ছিল, কিন্তু অন্য কিছু মানুষ সেই গেট পেরিয়ে আসছিল, তাই ওরাও নিয়ম না মেনে নিচে নেমে গেল আর ধীরে ধীরে গুহার আরও ভেতরে চলে গেল, যেখানে আরও গভীর গর্ত ছিল আর একটা ব্যারিকেড ছিল, যেটার পর যাওয়া একদম নিষিদ্ধ, কিন্তু তারা সেটাও পেরিয়ে গেল। গুহার দেওয়ালে তারা দেখতে পেল সোনু লাভস সুইটি, রমেশ লাভস পূজা আর এমন অনেক নাম, কিন্তু এক জায়গায় লেখা ছিল ফোর্ট কোচি বয়েজ। ওরা সেটা মুছতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন তারা নিজেরাই রং দিয়ে লিখে ফেলল নিজেদের দলের নাম, ম্যাঞ্জুমাল বয়েজ। গুহার ভেতরে ঠান্ডা বেশ তীব্র ছিল, তাই ওরা বেশিক্ষণ থাকতে পারল না, কিন্তু পাথরে নিজের নাম দেখে সুভাষ খুব খুশি হয়ে যায়। সে ভেবেছিল এর সঙ্গে 2006ও লিখে ফেলবে, কিন্তু লিখতে লিখতেই সে পাতায় ঢাকা একটি গভীর গর্তে পড়ে যায়। সবাই একেবারে স্তম্ভিত হয়ে যায়। প্রথমে মনে হয় হয়তো কোনো ঠাট্টা হবে, কিন্তু যতক্ষণ না গর্ত থেকে বাদুড় বেরিয়ে আসে সবাই বুঝতে পারে এটা কোনো মজার খেলা নয়। ওপরে দাঁড়িয়ে থাকা এক গাইডও সঙ্গে সঙ্গে নিচে চলে আসে এবং লক্ষ্য করে কিছু গুরুতর ঘটেছে। অন্ধকার এতটাই ঘন যে ভেতরে দেখা অসম্ভব ছিল। তারা ক্যামেরার ফ্ল্যাশের আলোতে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখা যায় না। বেশি ঝুঁকে দেখা বিপজ্জনক হতো। ঠিক তখনই কারো পায়ে একটা ছোট পাথরের আঘাত লাগে, আর সেটা নিচে পড়ে যায়। সেই শব্দ শুনে সবাই বুঝতে পারে গর্তটা অনেক গভীর। সকলের মনে একটাই ভাবনা, সুভাষ ফিরে আসবে না, কিন্তু সেই সত্য মেনে নেওয়ার সাহস কারোর ছিল না। অভিলাষ এতই চমকে গেছিল যে তার মাথায় ঘুরে যায়। বারবার সে কেবল একই কথা জোরে বলতে থাকে, সুভাষ চলে গেল। বাকি সবার এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন হচ্ছিল। অভিলাষ চুপ না করায় বাকিরা তাকে জোর করে ওপরে নিয়ে যায়। এই সময় ট্যুর গাইড নিচে আসে। সবাই ভেবেছিল হয়তো এখন সাহায্য পাওয়া যাবে, কিন্তু গাইড সোজাসুজি বলে দিল এখন আর কিচ্ছু করা যাবে না, এটা শয়তানেরই সিদ্ধান্ত। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, না হলে সমস্যায় পড়বে। কিন্তু তারা সেই কথা মানতে রাজি হলো না। বলল, কিভাবে আমরা চেষ্টা না করেই চলে যাব? এভাবে ফিরে গেলে সারা জীবন অনুশোচনা থাকবে। অবশেষে সিদ্ধান্ত হলো কিছুজন সাহায্য আনতে যাবে আর কিছুজন গর্তের পাশে অপেক্ষা করবে। ওপরে উঠে তারা একজন ফটোগ্রাফারের সাথে দেখা করে। সে বলে গার্ডকে ডাকো, কিন্তু অনেক খোঁজার পরও
তারপরও কোনো গার্ড পাওয়া যায় না। তখন তারা এক দোকানদারের কাছে যায় এবং তাকে জানায় যে তাদের বন্ধু গুহায় পড়ে গেছে। দোকানদার রাগ করে বলে, শোরগোল করো না, চুপচাপ বাড়ি ফিরে যাও, না হলে বিপদ বাড়বে। কিন্তু তার মেয়ে বলে পুলিশকে ডাকা উচিত। দোকানদার একেবারেই মানতে চায় না, কারণ পুলিশ এলে উল্টে তারাই ফেঁসে যাবে। তবুও তিনজন ছেলে প্রসাদের কাছে গেল এবং তারা গাড়িতে করে সোজা থানায় ছুটল। ওদিকে একজন ছেলে দোকানদারকে গর্তের কাছে নিয়ে আসলো। যাওয়ার আগে দোকানদার ভূত থেকে রক্ষা পেতে লেবু নিয়ে গেল। তখনই বোঝা গেল যে স্থানীয়রা এই গুহাকে কতটা ভয় করে। ইংরেজরা এই জায়গার নাম দিয়েছিল ডেভিলস কিচেন। বলা হয় যে ভেতরে যায় সে আর কখনো ফেরে না। দোকানদার নিচে নেবে সবাইকে লেবু এনে দিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। সে জানালো স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত মোট 13 জন পড়ে গেছে এখানে। কারোরই কোনো সন্ধান মেলেনি, না জীবন্ত আর না লাশ। 10 বছর আগে এক মন্ত্রীর ভাইপো পড়ে গেছিল এই গুহায়। সরকার সেনাবাহিনী পাঠিয়েছিল, তবুও কিছুই পাওয়া যায়নি। মন্ত্রী 15 লক্ষ টাকা পুরস্কারও রেখেছিল, কিন্তু একটা হাড়ও পাওয়া যায়নি। মন্ত্রী যখন কিছু করতে পারেনি, তখন তোমরা কি করবে? এখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি তাদের শৈশব, যখন তারা লুকোচুরি খেলছে। সুভাষ সবসময় এমন জায়গায় লুকিয়ে থাকতো যেখানে তাকে খুঁজে পাওয়া কঠিন হতো। অর্থাৎ ছোটবেলা থেকেই সে ভয়ের জায়গায় নিজেকে শান্ত রাখতে জানতো। এদিকে ওই 3 জন বন্ধু যখন থানায় গিয়ে সত্যটা বলল, তখন উল্টে পুলিশ তাদের মারধর করা শুরু করলো। তাদের নামে এফআইআর করে দেওয়া হলো। তোমরা তোমাদের বন্ধুকে ঠেলে ফেলে মেরেছো, এখন নাটক করতে এসেছো। এদিকে নিচে বৃষ্টির জল গর্তের দিকে বয়ে যাচ্ছে। এখন যে জল ভেতরে যাচ্ছে তা সরাসরি গর্তে পড়ছে। যদি সুভাষ বেঁচেও থাকে, তবুও জলে ডুবে মারা যেতে পারে। বন্ধুরা জল থামানোর চেষ্টা করলো, কিন্তু যখন পাথরই বাধা দিতে পারেনি, তারা আর কি করতে পারত? সিজু সবচেয়ে বেশি কাঁদছিল, কারণ সেই সুভাষকে নিয়ে এসেছিল তার মাকে রাজি করিয়ে। আর সুধি পুরোপুরি পাথরের মতো স্থির হয়ে গিয়েছিল, কারণ গুহা দেখতে আসার আইডিয়া তারই ছিল। ততক্ষণে ফটোগ্রাফার গার্ডের সাথে এসে পৌঁছলো। গার্ড বলল, সবাই উঠে যাও, আমার চাকরি চলে যাবে। কিন্তু সুধি জিদ করে গর্তের সামনে গিয়ে মাটিতে শুয়ে পড়ল। তাকে দেখে সব বন্ধুরা ওর পাশে মাটিতে শুয়ে পড়ল। এখনো পর্যন্ত খবরটি মিডিয়ায় পৌঁছে গেছে। থানা থেকে পুলিশও এসে পৌঁছেছে। থানার বড়বাবু কনস্টেবলকে বলল, শুধু দড়ি আর টর্চ ছুঁড়ে দাও, বাকিটা আমি সামলে নেব। আবার ফ্ল্যাশব্যাকে দেখা গেল কিভাবে সুহাস শৈশব থেকেই জলে ভয় থাকা সত্ত্বেও ঝাঁপ দিত। সেই একই দৃশ্য এখন পুনরায় ঘটছে। পড়ার সময় তার শরীর পাথরের সঙ্গে ধাক্কা খায়, কাপড় ছিঁড়ে যায়, রক্ত মাটিতে ছড়িয়ে পড়ে, কিন্তু ভাগ্যের জোরে সে এক জায়গায় আটকে পড়ে। এখন সে অচেতন পড়ে আছে। ওপর থেকে বন্ধুরা তাকে ডেকে চলেছিল। কিছুক্ষণ পর তাদের ডাক শুনে সুভাষ সচেতন হয়। রক্তমাখা দেহ, হাত পা সম্পূর্ণ দুর্বল, তবুও জীবিত। এটা দেখে সবার বিশ্বাস হয়ে যায় যে তাদের জেদই সঠিক ছিল। যদি তারা চলে যেত, সুভাষ সত্যি মরে যেত। এখন সবাই ঠিক করে নেয় তাকে বাঁচাতেই হবে। পুলিশ আর ফায়ার ব্রিগেড বুঝতেই পারছিল না কি করবে, কিন্তু বন্ধুরা চেঁচিয়ে বলল, এরা সব সময় নষ্ট করছে, কেউ নিচে নামলে তবেই জীবন বাঁচবে। প্রথমে অফিসার রেগে গেলেন, কিন্তু জনগণের চাপে তিনি মানতে বাধ্য হন। পুরো সেটআপ তৈরি করা হলো, কিন্তু নিচে নামার জন্য কেউই প্রস্তুত ছিল না। না ফায়ার ব্রিগেডের মানুষ, না পুলিশ, সবারই নিজের প্রাণের ভয় ছিল। তখন আরেকটি ফ্ল্যাশব্যাক আসে। সবসময় সিজুই তাকে বাঁচিয়ে এসেছে। যখনই বিপদ এসেছে সে এগিয়ে দাঁড়িয়েছে, আর এখন সুভাষ তার দায়িত্বে এখানে এসেছিল। সিজু কি করে পেছনে সরে দাঁড়াবে? সুভাষকে বাঁচানোর দায়িত্ব সিজু নিজের কাঁধে তুলে নিল। পুলিশ প্রথমে রাজি হয়নি। তাদের দাবি ছিল একজন আগে থেকেই নিচে আটকে আছে, অন্য কাউকে ভেতরে পাঠিয়ে ঝুঁকি নেওয়া ভুল হবে। কিন্তু পরিস্থিতি এখন এমন ছিল যে অন্য কোনো উপায়ও ছিল না। শেষমেশ বাধ্য হয়ে সবাই সিজুর কথা মেনে নেয়। সুধিও তার সঙ্গে যাওয়ার জন্য রাজি ছিল। উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কিভাবে সুভাষের কাছে পৌঁছে দড়ি বাঁধতে হবে।
কিন্তু অত ভাববার সময় ছিল না। সে সরাসরি গর্তে নামলো। দড়িটা ধীরে ধীরে ছাড়া হচ্ছিল আর সে সাবধানে নিচে নামছে। পথ একদম সোজা ছিল না, আওয়াজ ঠিকভাবে ওপরে পৌঁছচ্ছে না। উপরে বোঝা যাচ্ছিল না যে দড়ি টাইট করতে হবে নাকি ঢিলে রাখতে হবে। আর নিচ থেকে সিজুর আওয়াজও শোনা যাচ্ছিল না। যোগাযোগ প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু সিজুর জন্য আবার উপরে ফিরে যাওয়া কোনো বিকল্প ছিল না। তার মাথায় একটাই লক্ষ্য, সুভাষকে উদ্ধার করতেই হবে। রাস্তায় নামার পথে তার সামনে বাদুড়ও এলো, কিন্তু সে কোনো খেয়াল করলো না, নিচে নামতেই থাকলো। এতটা নিচে চলে গেল যে দড়ি তার সীমায় পৌঁছে গেল, তবু এখনও সুভাষকে কোথাও দেখা যায়নি। দড়ির দৈর্ঘ্য ছিল মাত্র 120 ফুট। এরপরে নামা মানে অক্সিজেনের ঘাটতি, জীবিত ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। সবাই ভাবল এখন এখানেই থামতে হবে। ওপর থেকে আওয়াজ এলো, দড়ি টেনে তোলো। কিন্তু সিজু চেঁচিয়ে উঠল, যদি দড়ি টানো তাহলে আমি নিজেকে আলাদা করে ফেলবো। আমি সুভাষকে ছেড়ে ওপরে ফিরবো না, আমি ওর আওয়াজ শুনতে পাচ্ছি। তখন এক স্থানীয় লোক বলল, বৃষ্টির জল ভেতরে ঢুকে গেছে, হয়তো সেই কারণেই ভেতরে সামান্য অক্সিজেন তৈরি হয়েছে। অবশেষে আরও দড়ি জোড়া লাগানো হলো। এভাবেই সিজু আরও নিচে নেমে সুভাষ পর্যন্ত পৌঁছে গেল। এখন তাকে দড়ি বাঁধতে হবে, কিন্তু ভয় আর তাড়াহুড়োয় সে ভুলে গেল কেমন করে বাঁধতে হয়। যা মনে পড়ল সেভাবেই দড়ি বেঁধে সুভাষকে টানতে লাগলো। কিন্তু সুভাষ তখনও জ্ঞানহীন। সে হঠাৎ সিজুর গলা ধরে ফেলল, তারপর অচেতনে ঝুলে নিচে পিছলে পড়তে লাগলো। সিজুও তার সঙ্গে টান খেয়ে নিচের দিকে গেল, আর ওপরে দড়ি ধরে থাকা লোকেরাও কেঁপে উঠল। খুব কষ্টে তারা সামলে নিল, নইলে সবাই প্রাণ হারাতে পারত। এখন আসল মঞ্জুমল বয়েজ নিজেদের সমস্ত শক্তি দিয়ে দড়ি টানতে লাগলো। নিচে সিজু কোনোভাবে সুভাষকে সামলে রাখলো, আর ধীরে ধীরে তারা ওপরে উঠতে লাগলো। মাঝপথে এক বিশাল পাথরে দড়ি আটকে গেল। জোরে টান দিলে সিজুর মাথা সেই পাথরে ধাক্কা খাচ্ছিল। তার পক্ষে এক হাতে সুভাষকে সামলানো আর অন্য হাতে দড়ি ছাড়ানো খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তখন অভিলাষ চেঁচিয়ে বলল, দড়িটা একটু ঢিলে করো, নেড়ে দেখো। যেই তারা চেষ্টা করলো, দড়ি খুলে গেল এবং দুজনকেই নিরাপদে ওপরে টেনে তোলা হলো। সবার কাছে এটা ছিল এক অলৌকিক ঘটনা। ইতিহাসে এই প্রথম কেউ ওই গুহা থেকে জীবিত ফিরে এলো। সুভাষকে আগুনের পাশে বসিয়ে জল খাওয়ানো হলো। মানুষ তাকে ঘিরে আশীর্বাদ চাইতে এলো, যেন সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তারপর তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, পরে ম্যানজুমলে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেল। আসল ঘটনাটা কাউকে বলা হলো না, শুধু একটা মিথ্যে কথা ছড়ানো হলো। সুভাষ পড়ে গিয়েছিল। সুভাষের মা সিজুকে খুব বকাঝকা করলেন, এখন তুই বড় হয়েছিস, বিয়ে করে সংসার কর, এই ছেলেদের জীবন নষ্ট করিস না। কিন্তু সিজু চুপ করে রইল, একটাও উত্তর দিল না। কিছুদিন পর সুভাষ বাড়ি ফিরল, কিন্তু সেই ট্রমা এখনও তার ভেতরে রয়ে গেছে। রাতে ঘুম আসতো না, চোখ বন্ধ করলেই সেই গুহার দৃশ্য চোখের সামনে ভেসে উঠত। অবশেষে থেরাপি শুরু করতে হলো, তবেই কিছুটা স্বস্তি মিলল। ধীরে ধীরে সিজু আর সুভাষের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকলো। সিজুর বিয়ে ঠিক হয়ে গেল, কিন্তু সুভাষের মা তাকে ক্ষমা করতে পারেননি। কিছুদিন পর এক স্থানীয় মানুষ কাজের জন্য তামিলনাড়ু গেল এবং সেখানে এক সংবাদপত্রে পুরো সত্যিটা পড়ল যে সিজু নিজের জীবন বাজি রেখে সুভাষের জীবন বাঁচিয়েছিল। এই খবর যখন সুভাষের মায়ের কানে পৌঁছলো, তখন তিনি দৌড়ে গিয়ে সিজুকে জড়িয়ে ধরলেন এবং কান্নায় ভেসে গেলেন। সিজুর সাহস চারিদিকে আলোচনার বিষয় হয়ে উঠল। সেই গুহাটিকে ঢেকে দেওয়া হলো, আর 2 বছর পর সিজুকে জীবন রক্ষা পদক সম্মানে ভূষিত করা হলো এবং এর সাথেই এই অসাধারণ গল্পের পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।